আমি সুব্রত মহলদার, মৌলানা ভাসানী মেমোরিয়াল কলেজ কৃষি শিক্ষা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বহুদিন ধরে শ্রেণীকক্ষে পাঠদান বিরত আছে। মহামারী করোনা তথা কোভিড-19 কারণে বাংলাদেশ তথা সারা বিশ্ব বিপর্যস্ত। এজন্যে বাংলাদেশ সরকারের নির্দেশক্রমে অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে। মৌলানা ভাসানী মেমোরিয়াল কলেজ অনলাইন ক্লাস আয়োজন করেছে। আমার আজকে প্রথম ক্লাস অনলাইনে। তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের ক্লাস নেব কৃষি শিক্ষা। তাহলে কৃষি শিক্ষা বিষয়ে আমরা শুরু করি। দেখি কৃষি শিক্ষা বিষয় কী কী আছে। কৃষিটা কি আমরা একটু জেনে নিই। কৃষি হচ্ছে ল্যাটিন শব্দ এগার এবং কালচারা। ল্যাটিন শব্দ এগার অর্থ হচ্ছে ভূমি, কালচার অর্থ হচ্ছে চাষাবাদ। ভূমি চাষাবাদ বা ভূমি ব্যবস্থাপনা। এই ল্যাটিন শব্দ দুটো শব্দের সমন্বয় এগার এবং কালচারা, এই দুটো শব্দের সমন্বয়ে কিন্তু এগ্রিকালচার শব্দটির উৎপত্তি। তাহলে এগ্রিকালচার কি? এগ্রিকালচারটা আমরা একটু জেনে নিই। প্রাচীনকালে মনীষী রুশোর মতে সবচেয়ে প্রাচীন এবং গৌরবমণ্ডিত শিল্প হচ্ছে কৃষি। প্রাচীনকালে যে সংজ্ঞাটা উনি দিয়েছেন আধুনিক সংজ্ঞার সঙ্গে অনেক ডিফারেন্স। আধুনিক সংজ্ঞাটা কি? কৃষি বলতে এমন একটি বিষয়টাকে বোঝায় যেটি বিজ্ঞানের সমস্ত বিষয় একসঙ্গে মিলিত আছে। কৃষি বলতে আমরা বুঝি বিজ্ঞানের বিভিন্ন শাখার জ্ঞানের আলোকে সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে উন্নয়ন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, সম্প্রসারণকে আমরা বলি কৃষি। এটা হচ্ছে আধুনিক সংজ্ঞা। তাহলে তোমরা দেখে নাও যে আধুনিক সংজ্ঞা এবং প্রাচীন সংজ্ঞার ভিতরে অনেক ডিফারেন্স। তবে আমি বলাচ্ছি বাংলাদেশের কৃষি। তো বাংলাদেশের কৃষি কথা বলতে গেলে সে সময় কিন্তু প্রাচীন আমলে কৃষির কথা মনে পড়ে যায়। কৃষি কবে, কখন, কোথায়, কিভাবে সৃষ্টি হয়েছে এটা বলা কঠিন। মানুষ যখন প্রাচীনকালে বনে বাদালে বসবাস করত, তখন কিন্তু ফল মূল বিভিন্ন জিনিসপত্র খেয়ে কিন্তু জীবন ধারণ করত, গাছের ছাল বাকল প্রদান করত। সেক্ষেত্রে তখন কিন্তু মানুষ কৃষি সম্পর্কে ভালো বুঝতো না। তখন দেখা যাচ্ছে যে একটা ফলমূল খেয়ে ফেলে দিলে সেখান থেকে হয়তো একটা বীজ থেকে চারা জন্মাতো, চারা থেকে বড় হয়ে সেটা ফুলে ফলে একদিন হয়তো গাছে পরিণত হতো। এভাবে আস্তে আস্তে দেখতে একদিন দেখলো যে এটাই আসলে একটা গাছে পরিণত করা যায়, এটা হচ্ছে কৃষি। এই কৃষি আস্তে আস্তে দেখা যাচ্ছে আধুনিকতায়, আধুনিক শিক্ষায় দিকে অগ্রসর হয়ে কৃষি শিক্ষা কিন্তু ব্যাপক প্রসার লাভ করেছে। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। বাংলাদেশের কৃষির ক্ষেত্র কিন্তু ব্যাপক। বাংলাদেশের মাটি, আবহাওয়া, জলবায়ু সবটাই কিন্তু কৃষির উপযোগী। বাংলাদেশের মাটি এমন একটা মাটি যেখানে দেখা যাচ্ছে যে কোনো ফলমূলের বীজ খেয়ে ফেলে রাখলেই অনায়াসে কিন্তু সেখান থেকে চারা জন্মায়। কোনো পরিচর্যা, কোনো পানি, কোনো সব কিছু ছাড়াও কিন্তু সেখানে একটা চারা জন্মায় যদি কোনো কিছুতে বিঘ্ন না সৃষ্টি হয়। গরু ছাগল ভেড়া যদি না খেয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই অনায়াসে একটা চারা জন্মায় এবং আস্তে আস্তে বৃদ্ধি প্রাপ্ত হয়। এমন একটা মাটি। এই জন্য বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এখানে তোমার সমস্ত ধরনের শাকসবজি, ফলমূল, তোমার সব ধরনের সব কিছু চাষাবাদ করা যায় অনায়াসে। এই জন্য আমি বলবো যে বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হওয়া সত্ত্বেও আমরা কিন্তু কৃষিতে মানে ব্যাপক প্রসার আমরা এখন লাভ করতে পারিনি। কারণ দেখা যাচ্ছে যে চীন, মালয়েশিয়া, তারপর তোমার থাইল্যান্ড আমাদের থেকে কিন্তু অনেক কিন্তু উন্নত কৃষিতে। এই জন্য আমাদের জলবায়ু, আবহাওয়া, মাটি এত উপযোগী সত্ত্বেও কিন্তু আমরা পিছিয়ে আছি। এই জন্য আমাদের বেশি করে কিন্তু কৃষির দিকে গুরুত্ব দিতে হবে। কৃষি বাঁচলেই কিন্তু দেশ বাঁচবে। আজকে করোনা মহামারীতে সমস্ত কলকারখানা, শিল্প ক্ষতিগ্রস্ত, কিন্তু কৃষির পরে কিন্তু সমস্ত কিছু নির্ভরশীল। আমাদের যে মৌলিক চাহিদা, যে 5টি খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই সমস্ত উপাদান কিন্তু আমরা কৃষি থেকে পেয়ে থাকি। যেমন খাদ্যের কথা বলি যে খাদ্যটা কৃষি থেকে পেয়ে থাকি। যেমন ধান, গম, ভুট্টা এগুলো থেকে আমরা খাদ্য পেয়ে থাকি। তাহলে সেটাই আমরা খাদ্য পেয়ে যাচ্ছি। বস্ত্র বিভিন্ন ধরনের তোমার আঁশ,
বিভিন্ন ধরনের সুতা সব কিছু কিন্তু তোমার পাট তুলা এগুলো থেকে কিন্তু আসে, বস্ত্র চলে গেল। তারপর খাদ্য বস্ত্র, বাসস্থান, বাসস্থান থেকে যদি আমরা বলি যে বাঁশ কাঠ বিভিন্ন যাবতীয় জিনিস তোমার তৈরি করতে কিন্তু কৃষির দরকার। তারপরে শিক্ষা চিকিৎসা, শিক্ষাটা যদি আমরা বলি যে কাগজপত্র পেন্সিল সবটাই কিন্তু তোমার কৃষি থেকে আসে। তারপর তোমার বাদ বাকি যেটা ঔষধ যে ভেষজ যে ওষুধে তৈরি হয় বিভিন্ন ধরনের গাছপালার ফলমূল মূল বা বিভিন্ন ধরনের গাছপালার অংশ থেকে কিন্তু ভেষজ ওষুধ তৈরি হয় এবং এটা কারখানায় গিয়ে কেমিক্যালের মাধ্যমে এটা কিন্তু আধুনিক ওষুধে পরিণত হয়। কিন্তু আমরা যে 5টি মৌলিক চাহিদা প্রত্যেকটা কিন্তু আমরা কৃষির থেকে পেয়ে থাকি। এই জন্য দেখা যাচ্ছে যে বাংলাদেশের শতকরা 62% মানুষ কিন্তু কৃষির সঙ্গে জড়িত, বাকি 10 থেকে 15% মানুষ কিন্তু পরোক্ষভাবে জড়িত। বাকি আর 5 থেকে 10% যেটা আছে ধনিক শ্রেণী বা ব্যবসায়িক, এরা কিন্তু কৃষির সঙ্গে জড়িত নয়। সেক্ষেত্রে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে যেটা বলি, যারা সরাসরি কৃষিকাজ না করলে তাদের দিন চলে না, তাদেরকে আমরা বলছি প্রত্যক্ষভাবে। এবং পরোক্ষভাবে যারা দেখা যাচ্ছে যে বিভিন্ন পেশার পাশাপাশি যারা দেখা যাচ্ছে যে অন্য কোনো মাছ চাষ করে, পশুপালন করে, পোলট্রি ফার্ম করে, এটাকে আমরা বলছি পরোক্ষ কৃষি। তারপর দেখা যাচ্ছে যে ধনিক শ্রেণী, সেটা তো আমরা নাই বললাম। বাংলাদেশে দেখা যাচ্ছে যে 70% জমিতে মাঠ ফসল চাষ হয়। মাঠ ফসলটা ব্যাপক এবং বিস্তৃত। মাঠ ফসল চাষ করে কিন্তু আমাদের দেশের অধিকাংশ কৃষক কিন্তু জীবন নির্বাহ করে। কারণ আমাদের বাংলাদেশের অধিকাংশ জমি কিন্তু নিচু প্রকৃতির। সাধারণত বর্ষার পানি হলেই বা যে কোনো পদ্মার পানি বেড়ে গেলেই আমাদের কিন্তু উজানে এসে কিন্তু নিচে নেমে এসে বঙ্গোপসাগরের কাছাকাছি চলে আসে। সেক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম জমি কিন্তু নিচু, এবং নিচু জমিতে কিন্তু ধান, পাট, গম এগুলো কিন্তু চাষ করেই বেশিরভাগ মানুষ কিন্তু জীবন নির্বাহ করে। ধান এবং মাছ উৎপাদনে বাংলাদেশে কিন্তু 4র্থ স্থান লাভ করেছে। বাংলাদেশের ধান, উন্নত মানের যে ধান এবং মাছ, সেটা কিন্তু বিদেশে রপ্তানি করে আমরা প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করি, যার ফলে প্রচুর পরিমাণ টাকা কিন্তু বাংলাদেশের আমরা ইনকাম করতে পারি। সেক্ষেত্রে অনেক বেকার সমস্যার সমাধান হয়, নানাবিধ কর্মসংস্থানের সৃষ্টি হয়। বাংলাদেশে কৃষির 6টি ক্ষেত্র আছে। একটা হচ্ছে তোমার মাঠ ফসল, একটা হচ্ছে উদ্যান ফসল, মৎস্য চাষ, পোলট্রি চাষ, গবাদি পশুপালন, সামাজিক বনায়ন। এই 6টি ক্ষেত্র, এই 6টি ক্ষেত্রের উপর সমস্ত কৃষি কিন্তু নির্ভর করে। বাংলাদেশের মাঠ ফসল যেটা আমরা আজকে আলোচনা করব, মাঠ ফসলটা কি? যেটা বিস্তীর্ণ অঞ্চলে, বিস্তীর্ণ পরিসরে, মানে উঁচু নিচু মাঝারি উঁচু সব ধরনের জমিতে যে ফসলটা চাষ করা হয় তাকে আমরা বলছি মাঠ ফসল। মাঠ ফসল চাষ করতে খরচটা বেশি হয়, তোমার কষ্ট বেশি হয়, কিন্তু ইনকামটা মানে লাভটা কম হয়, যার জন্য মানুষ মাঠ ফসলের দিকে এখন কম ঝুঁকছে। বেশিরভাগ কিন্তু উদ্যান ফসলের দিকে কিন্তু মানুষ ঝুঁকছে বেশি। কারণ উদ্যান ফসল অল্প পরিসরে চাষ করলে কিন্তু কষ্ট কম হয়, শ্রম কম লাগে, আর্থিক খরচ কম হয়, লাভটা কিন্তু বেশি হয়। তারপর আমরা দেখি যে মৎস্য চাষটা কি? মৎস্যটা আগে বলে। শীতল রক্তবিশিষ্ট জলজ মেরুদণ্ডী প্রাণীকে আমরা মৎস্য চাষ বলি, মানে মৎস্য বলি। শীতল রক্তবিশিষ্ট জলজ মেরুদণ্ডী প্রাণী যারা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় তাকে আমরা মাছ বলি। এবং এই মাছ চাষ করে আমরা দেখা যাচ্ছে যে তোমার বিভিন্নভাবে কিন্তু অর্থ উপার্জন করতে পারি। গলদা, তারপর বাগদা, রুই মাছ, কাতলা মাছ বিভিন্নভাবে কিন্তু বিদেশে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি। তারপর দেখি যে পোলট্রিটা কি? যে সমস্ত পাখি সাধারণত গৃহে লালন পালন করা হয়, গৃহে লালন পালন করে মাংস, ডিম বা আর্থিকভাবে লাভবান হওয়া যায়, তাকে আমরা বলছি পোলট্রি চাষ। এটা হাঁস, মুরগি, তিতির ইত্যাদি। এই পোলট্রি চাষের সঙ্গে 60,000 মানুষ কিন্তু জড়িত। বাংলাদেশে প্রায় লক্ষাধিক পোলট্রি খামার আছে। সংক্ষিপ্ত একটু ধারণা দিচ্ছি, পরে বিস্তারিত আরও আলোচনা করবো। তারপর দেখি যে সামাজিক বনায়ন।
সামাজিক বনায়ন আগে একটা থেকে আসছে গবাদি পশু পালন, যে সাধারণত গবাদি পশু পালন করে মানুষ কিন্তু এখন লাভবান হচ্ছে। মাংসের জন্য গবাদি পশু পালন করে, আবার দুধের জন্য কিন্তু গবাদি পশু পালন করে। আমাদের দেশে লাখ লাখ পশু কিন্তু দরকার হয় কোরবানির সময়। বাইরের থেকে আমাদের পশু আমদানি করতে খুব বেশি হয় না, যার জন্য মানুষ আর্থিকভাবে লাভবান হয়। যারা কৃষক, যারা গরু পোষে তারা লাভবান হয়, প্লাস যারা কেনে বা কোরবানি দেয় তারাও লাভবান হয়, কারণ বাইরে থেকে পশু আনতে গেলে খরচটা বেশি হয়, ভালো পশু পাওয়া যায় না, বিভিন্ন সমস্যা কিন্তু সমাধান হয়। তারপরে আমরা দেখি যে সামাজিক বন আমাদের দেশে যথেষ্ট গাছপালার দরকার আছে, কারণ আমাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় উপাদান যেটা হচ্ছে অক্সিজেন। সেই অক্সিজেন কিন্তু আমরা গাছপালা থেকেই পেয়ে থাকি, আর এই অক্সিজেন শূন্য হলেই তখন কিন্তু কার্বন নিঃসরণটা বেশি হবে, মানুষ তথা পশু পাখির জন্য কিন্তু মানে পরিবেশের জন্য সমস্যা সৃষ্টি হবে। যার জন্য আমাদের গাছপালা বেশি করে লাগাতে হবে, সামাজিক বনায়ন করতে হবে। নিজের বাড়ি আমরা যদি খামার করি সেক্ষেত্রে আমরা বিষমুক্ত খাবার খেতে পারি। অতএব আমরা বুঝতেই পারছি যে আমাদের যে 6টি ক্ষেত্র আছে, এই 6টি ক্ষেত্র যদি আমরা খুঁটিনাটি বিষয় আমরা প্রত্যেকের বাড়ি যদি একটু করে যদি আমরা চাষবাস করি বা লালন পালন করি, সেক্ষেত্রে আমাদের আর্থিকভাবে যেমন আমরা লাভবান হব, তেমনি শারীরিকভাবে কিন্তু সুস্থ থাকবো, কারণ আমরা বিষমুক্ত খাবার খেতে পারবো, বিষমুক্ত মাছ খেতে পারবো, সব কিছু কিন্তু আমাদের ভালো থাকবে। আজকে যে করোনার সময় আমাদের দরকার কি, ফলমূল, শাকসবজি, মাছ মাংস সবটাই বিষমুক্ত হতে হবে, কিন্তু বাজার থেকে কিনে আনলে এটা কিন্তু বিষমুক্ত হয় না। বিষমুক্ত হতে গেলে অবশ্যই বাড়ির হতে হয়। এজন্য আমরা আমাদের দেশ কৃষিপ্রধান দেশ, আমরা কৃষকের ছেলে, সেহেতু আমাদের প্রত্যেকের উচিত আমাদের আঙ্গিনায় যেটুকু জায়গা আছে সেটুকুই কিন্তু কৃষিকাজ করা, বাকিটা যাতে না পড়ে থাকে। অতএব আমাদের উচিত কৃষিকাজের দিকে অবশ্যই মন দেওয়া। আজকে আমরা শ্রেণীকক্ষে পাঠদান করতে পারছি না শুধু করোনার জন্য, এই জন্য তোমরা দূরে আসো, ভালো থাকবা, করোনা মুক্ত থাকবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা, এবং স্যারদের ক্লাসগুলো ফলো করবা, এবং বইটা কিনেও বইটা তোমরা পড়া শুরু করতে পারো, কারণ এইটা কবে কোন সময় স্কুলে বা কলেজে বা মাদ্রাসায় এটা পাঠদান শুরু হবে এটা আসলে বলা কঠিন। মার্চ, এপ্রিল, মে, জুন কোন পর্যন্ত যাবে সেটাও বলা যায় না। এজন্য তোমরা অবশ্যই বই কিনে লেখাপড়া শুরু করো, শুধু অনলাইন ক্লাসের উপর নির্ভর করবা না, করেও থাকবা না। ধন্যবাদ সবাইকে।